ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরস। ডিফারেন্সিয়াল অপারেটরস বলতে আমরা মেইনলি চারটে অপারেটর আজকের ক্লাসে শিখতে শুরু করব। যেরকম গ্রেডিয়েন্ট আছে, ডাইভারজেন্স, কার্ল এবং ল্যাপ্লাস অপারেটর। এই অপারেটরগুলোর কেন ব্যবহার করা হয় এবং কোন একটা স্কেলার বা ভেক্টরের উপর যখন ব্যবহার করা হবে তাতে রেজাল্ট্যান্ট কি বেরিয়ে আসবে এবং ক্যালকুলেশন আমরা কিভাবে করব। এই অপারেটরগুলো যখন অপারেট করবে, কোনো একটা স্কেলার ফিল্ড বা ভেক্টর ফিল্ড যাই হোক না কেন, অপারেশনটা কিভাবে হবে। কেননা এই অপারেটরগুলো শুধু ডেরিভেটিভ নয়, এর সঙ্গে ডাইরেকশনটা ইনভলভ থাকে। সেই জন্য অপারেটরগুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে যাতে করে ঠিকঠাকভাবে আমরা কোনো স্কেলার ফিল্ডের বা ভেক্টর ফিল্ডের উপরে এই অপারেটরগুলো অপারেট করতে পারি। প্রথমেই আমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল এই তিনটে অপারেটর শিখবো যে কার্টেশিয়ান কোঅর্ডিনেটে কিরকম ভাবে ব্যবহার করা যায় এবং ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনের ব্যাপারটা আজকের ক্লাসে অন্তত কম বলে কিভাবে ক্যালকুলেশনটা করা যায় সেটা এখানে করার চেষ্টা করব। আর লাস্টে ল্যাপ্লাস অপারেটর আসবে। যদি আগের তিনটে অপারেটর শিখে থাকো, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল, তাহলে ল্যাপ্লাস অপারেটর খুব সহজেই বোঝা যাবে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো ডেল অপারেটর বলতে এখানে ন্যাবলা অপারেটর অনেকে বলে, এই যে ন্যাবলা অপারেটরটা, এই ডেল অপারেটর ইজ ইকুইভ্যালেন্ট টু ইন কার্টেশিয়ান কোঅর্ডিনেটস ডেল ডেল এক্স আই ক্যাপ, ডেল ডেল ওয়াই জে ক্যাপ আর ডেল ডেল জেড কে ক্যাপ। বোঝাই যাচ্ছে যে ডেল অপারেটর একটা ভেক্টর অপারেটর, কেননা সেখানে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ এই তিনটে ইউনিট ভেক্টর ইনভলভ রয়েছে, যারা মিউচুয়ালি অর্থোগোনাল ইউনিট ভেক্টরস। তার সঙ্গে সঙ্গে এই অপারেটরটাকে ডেরিভেটিভ অপারেটর বলা হয়, কারণ বোঝা যাচ্ছে এখান থেকে খুব সহজে যে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ রয়েছে, এটা পার্শিয়াল ডেরিভেটিভ, ওয়াই রেসপেক্টেও পার্শিয়াল ডেরিভেটিভ আছে, আর জেড এর রেসপেক্টেও পার্শিয়াল ডেরিভেটিভ আছে। সুতরাং পার্শিয়াল ডেরিভেটিভের সঙ্গে ডাইরেকশন, এই দুটো কাজ একসঙ্গে আমাদের ক্যারি করতে হবে। যখন আমরা এই ডেল অপারেটরকে গ্রেডিয়েন্ট হিসাবে ব্যবহার করব, তখন গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ফাংশন এরকম ভাবে এটাকে বলা হবে, কারণ গ্রেডিয়েন্ট অপারেটরটা, এই যে গ্রেডিয়েন্ট অপারেটর তোমরা দেখতে পাচ্ছ এখানটাই, এইটা একটা স্কেলার ফাংশনের উপর কাজ করতে পারে, কোনো ভেক্টর ফাংশনের উপর কাজ করতে পারে না। এটা স্কেলার ফাংশনের উপর কাজ করবে এবং স্কেলার ফাংশনের উপরে অপারেট করে যেটা তৈরি করবে সেটা কিন্তু একটা ভেক্টর। অর্থাৎ আফটার অপারেশন অফ দ্য gradient operator on a scalar function, it will be a vector quantity. এইবার এই ডেল অপারেটরকে আমরা ডাইভারজেন্স হিসাবে ব্যবহার করতে পারি, কিন্তু ডাইভারজেন্স হিসাবে যখন ব্যবহার করা হবে তখন একটা ডট চিহ্ন দিতে হবে এবং ডাইভারজেন্স কোনো ভেক্টরের উপর অপারেট করতে পারে। অর্থাৎ এখানে এ যেটা লেখা আছে সেটা ভেক্টর। আমরা যখন খাতাতে লিখব বা হ্যান্ডরাইটিংয়ে যখন লিখব, তখন এই ন্যাবলা অপারেটরের উপরে একটা অ্যারো সাইন দিতে হবে যেটা ভেক্টর অপারেটর, আর এ
যেটা বোল্ড করা আছে সেটার উপরেও একটা ভেক্টর সাইন দিতে হবে। সুতরাং ডাইভারজেন্স অপারেটর একটা ভেক্টরের উপর কাজ করবে, কিন্তু অপারেশনের পরে এটা স্কেলার হয়ে যাবে। অর্থাৎ আগেরটার থেকে একটু অন্যরকম, যখন গ্রেডিয়েন্টটা অপারেট করেছে স্কেলার উপরে, তৈরি করেছে ভেক্টর। এখানে ভেক্টরের উপর ডাইভারজেন্স অপারেট করার পরে তৈরি হবে একটা স্কেলার কোয়ান্টিটি, প্রডিউস হবে। থার্ডলি, কার্ল অফ এ ভেক্টর। কার্ল অফ এ ভেক্টর মানে বুঝতেই পারছো, এটা কোনো স্কেলারের উপর অপারেট করছে না, ক্রস একটা চিহ্ন দিতে হবে, সিম্বল এখানে ক্রস দেওয়া আছে, এবং ন্যাবলা ক্রস এ, এটাকে বলা হচ্ছে কার্ল অফ এ, এরকম ভাবে পড়া হয় এটাকে। আর এইটা আগেরটা ছিল ন্যাবলা ডট এ, এটাকে এরকম ভাবে ডাইভারজেন্স অফ এ বলা হয়। তাহলে ডাইভারজেন্স অথবা কার্ল, এই দুটো অপারেটর ভেক্টর ফাংশনের উপর কাজ করে। ডাইভারজেন্সটার তৈরি করার ফলে আমরা একটা স্কেলার কোয়ান্টিটি পেয়েছিলাম, কিন্তু কার্ল নেওয়ার পরে একটা ভেক্টর কোয়ান্টিটি পাবো। আর ল্যাপ্লাসিয়ান অপারেটরের কথা আমি শেষে বলবো, কারণ এগুলোর কম্বিনেশনে ল্যাপ্লাস অপারেটর তৈরি করা যায়, সুতরাং এটা যে বেসিক অপারেটর তা নয়। উপরের তিনটে ফান্ডামেন্টাল অপারেটর, আর এই ফান্ডামেন্টাল অপারেটরের সাহায্যে ল্যাপ্লাসিয়ান অপারেটর বা ডেল অপারেটর গুলো দুইবার যদি অপারেট করা যায়, তাহলে এখানে দেখতেই পাচ্ছ স্কোয়ার করা আছে, ডেল স্কোয়ার, এটাকে ল্যাপ্লাসিয়ান অপারেটর বলে। আমি এটাকে যখন এলাবোরেটলি বলবো তখন ল্যাপ্লাস অপারেটরটা এক্সপ্লেন করব। বলছি প্রথমে ন্যাবলা এফটা কি? এফ ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ন্যাবলা এফ মানে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এফ, এরকম ভাবে বলা হয়, বা গ্র্যাড এফ এরকম ভাবে এটাকে বলতে পারো। তাহলে এফ ইজ এ স্কেলার কোয়ান্টিটি, কিন্তু গ্রেডিয়েন্ট অফ এফ এই পুরোটা একটা ভেক্টর। ওকে স্যার। আমি ডিটেলসে আসছি। এখানে গ্রেডিয়েন্ট কিভাবে ক্যালকুলেশন করা হচ্ছে দেখানো হচ্ছে। ধরো গ্রেডিয়েন্ট অফ এফ, এটা আমরা যদি কার্টেশিয়ান কোঅর্ডিনেটে ক্যালকুলেশন করি, তাহলে আই ক্যাপ ডেল এফ ডেল এক্স, জে ক্যাপ ডেল এফ ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল এফ ডেল জেড, এই হবে, যেখানে ন্যাবলা অপারেটর বা ডেল অপারেটরটা নিচে লেখা রয়েছে। এই ডেরিভেটিভ গুলো কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ। আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটেও এই গ্রেডিয়েন্ট করতে পারি, তার রেজাল্ট গুলো এখানে লেখা আছে, আমি এখনই ডিটেলস এগুলো বলছি না। কার্টেশিয়ানের উপর আমরা এখানে জোর দেব, আর যখন কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট শিখবো তখন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার কোয়ান্টিটি কিভাবে আমরা লিখবো সেটা চলে আসবে। এখন হয়তো কয়েকটা রেজাল্ট আমরা ব্যবহার করতে পারি। স্ফেরিক্যাল কোঅর্ডিনেটও একই রকম ভাবে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট যখন আমরা করবো তখন এটা কিভাবে এই রাইট সাইডের যে ফাংশনটা এটা তৈরি হলো সেটা আমরা বুঝতে পারবো। সুতরাং এই দুটো রেজাল্ট, সিলিন্ড্রিক্যাল এবং স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এর যে রেজাল্টগুলো, সেগুলো ব্যবহার করতে পারো, কিন্তু কিভাবে আসলো সেটা আপাতত আমাদের এই ক্লাসটার বাইরে। এই ক্লাসটায় সেগুলো এক্সপ্লেন করব। এবার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডাইভারজেন্স, কার্ল অ্যান্ড গ্রেডিয়েন্ট, এই তিনটে যদি বলি, অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্টের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন বলতে বোঝায় যে একটা স্কেলার ফিল্ড কোন ডাইরেকশনে সব থেকে বেশি চেঞ্জ করে। চেঞ্জ বলতে এখানে স্পেসের রেসপেক্টে চেঞ্জ দেখাবে, অর্থাৎ এক্স ওয়াই জেড এইগুলো চেঞ্জ করে
আমরা দেখব যে স্কেলার ফিল্ডটা কোন ডাইরেকশনে সব থেকে বেশি চেঞ্জ করে, সেই ডাইরেকশনটাই হচ্ছে গ্রেডিয়েন্টের ডাইরেকশন। আর যেদিকে ম্যাক্সিমাম চেঞ্জটা হলো সেই দিকে কত রেটে চেঞ্জ করেছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্টের ম্যাগনিটিউড। এখানে লেখা আছে দ্য ডাইরেকশন গ্রেডিয়েন্ট টি ইজ অ্যালং দ্য ম্যাক্সিমাম ইনক্রিজ অফ টি, অর্থাৎ যেদিকে টিটা, টি একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার ফিল্ড, সেই স্কেলার ফিল্ডটা ম্যাক্সিমাম কোন দিকে চেঞ্জ করবে সেই ডিরেকশনটাই হচ্ছে গ্রেডিয়েন্ট অফ টি এর ডাইরেকশন। আর ম্যাগনিটিউডটা কি? ম্যাক্সিমাম চেঞ্জ যেদিকে হচ্ছে, ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ যেদিকে পাওয়া যাচ্ছে সেই দিকে কি রেটে চেঞ্জ করছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ টি এর ম্যাগনিটিউড। আমি ডিটেলসে আবার আসবো। আর এর পরে হচ্ছে ডাইভারজেন্স অফ এ ভেক্টর। একটা ভেক্টর, ধরো ভি একটা ভেক্টর, এটা ডাইভারজেন্স নিলে আই ক্যাপ ভি এক্স প্লাস জে ক্যাপ ভি ওয়াই কে ক্যাপ ভি জেড, এই ভি এক্স ভি ওয়াই ভি জেডটাকে এখানে ভি ওয়ান ভি টু ভি থ্রি লেখা আছে। আর প্রথমে থার্ড ব্র্যাকেটে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ডেল অপারেটরকে ইকুইভ্যালেন্টলি কার্টেশিয়ান কোঅর্ডিনেটে এক্সপ্রেস করা হয়েছে, এবং অপারেশনের পরে ডট প্রোডাক্টে যেরকম আই ডট আই ইকুয়াল টু 1, জে ডট জে ইকুয়াল টু 1 আর কে ডট কে ইকুয়াল টু 1 হয়, সেটা ইউজ করা হয়েছে। সঙ্গে সঙ্গে ডিসিমিলার দুটো ইউনিট ভেক্টর অর্থাৎ আই ডট জে, আই ডট কে, এগুলোকে জিরো লেখা হয়েছে। তার ফলে ডাইভারজেন্স অফ ভি ইকুয়াল টু হয়েছে ডেল ভি এক্স ডেল এক্স প্লাস ডেল ভি ওয়াই ডেল ভি জেড ডেল জেড। এই কোয়ান্টিটিটা পুরোটাই স্কেলার কোয়ান্টিটি, এবং ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনে যদি যাই তাহলে ডাইভারজেন্স বলতে বোঝায় একটা ভেক্টর কতটা ডাইভার্জ করতে পারছে। এখানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসে এবং স্ফেরিক্যাল কোঅর্ডিনেটসে রেজাল্ট দেওয়া আছে, আমরা যদি প্রয়োজন হয় সেগুলোকে ব্যবহার করব। কার্টেশিয়ান কোঅর্ডিনেট তো দেওয়াই আছে। আর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন বলতে ডাইভারজেন্স অফ এ বলতে বোঝায় যে একটা ভলিউম থেকে এ যে ফিল্ডটা, ভেক্টর ফিল্ডটা, সেটা ক্লোজ সারফেস এস দিয়ে ইউনিট ভলিউম থেকে কতটা বাইরে বেরিয়ে আসছে, নেট আউটফ্লো বোঝায়, অর্থাৎ কতটা ডাইভার্জ করে যাচ্ছে। তাহলে ভেক্টর, সেটা ভেক্টর ফিল্ডটা ডাইভার্জ করবে নাকি কনভার্জ করবে সেটা ডাইভারজেন্ট ক্যালকুলেশন করলে বোঝা যাবে। এবার এখানে কয়েকটা ডায়াগ্রাম দেওয়া আছে যেটা দিয়ে দেখে বোঝা যাবে অন্তত যে ডাইভারজেন্স অফ এ ভেক্টর সেটা ফিজিক্যালি কতটা কিভাবে আমরা বুঝতে পারবো। একটা ভেক্টর দেওয়া আছে, প্রথমে যে ডায়াগ্রামটা রয়েছে এক্সট্রিম লেফটে, এখানে একটা পয়েন্ট থেকে ভেক্টরগুলো, ভেক্টরের যে ডাইরেকশনগুলো সেগুলো চারিদিকে যেন ছড়িয়ে যাচ্ছে। হতে পারে এরকম যে আমরা কিছু গুঁড়ো পাউডার সেটা কিছুটা নিয়ে, এক মুঠো নিয়ে জলের মধ্যে একটা পার্টিকুলার জায়গায় ছেড়ে দিয়েছি। এবার কি হবে, সাধারণত দেখা যায় যে গুঁড়ো পাউডারগুলো ওই যেখানে ছাড়া হলো সেখান থেকে তারা চারিদিকে জলের মধ্যে স্প্রেড করে যাচ্ছে, অর্থাৎ ছড়িয়ে যাচ্ছে। তো আমরা সেই সমস্ত পাউডার পার্টিকেলের ভেলোসিটি ভেক্টরগুলোকে যদি এক্সপ্রেস করি ভি ভেক্টর দিয়ে, তাহলে ভি ভেক্টরের ডাইরেকশনগুলোর অবস্থা অন্তত লেফট সাইডে যে ডায়াগ্রামটা আছে তার সঙ্গে অ্যানালোগাস হবে, অর্থাৎ প্রায় একই রকম হবে। এখানে যে অ্যারোগুলো দেওয়া আছে সেগুলো ভেলোসিটি ভেক্টরের ডাইরেকশন। পাউডার পার্টিকেলগুলো একটা নির্দিষ্ট পয়েন্টে বা ছোট একটা রিজিয়ন থেকে চারিদিকে ছড়াতে থাকবে। সেই পাউডার পার্টিকেলের ভেলোসিটি ভেক্টরকে আমরা যদি এক্স ওয়াই জেড দিয়ে বা আর থিটা ফাই দিয়ে এক্সপ্রেস করি, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেস করি, তাহলে তার ডাইভারজেন্স নিলে দেখা যাবে যে
লার্জ পজিটিভ ডাইভারজেন্স পাওয়া যাচ্ছে, সেই জন্য এখানে লেখা আছে পজিটিভ ডাইভারজেন্স। আমরা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলের সাহায্যে এটা দেখে নিতে পারি। উল্টো কেসটা যদি হয়, উল্টো বলতে ধরো সমস্ত জায়গা থেকে একটা পার্টিকুলার ডাইরেকশনে কিছু পার্টিকেলকে আমরা গুছিয়ে ফেলছি, অর্থাৎ পার্টিকুলার একটা রিজিয়নের মধ্যে ধরে রাখতে চাইছি, ছড়ানো রয়েছে সেগুলোকে জড়ো করছি, অ্যাকিউমুলেট করছি, এরকমও হতে পারে। সেক্ষেত্রে ভেলোসিটি ভেক্টরের ডাইরেকশনগুলো ঠিক টুয়ার্ডস এ পার্টিকুলার পয়েন্ট হবে, অর্থাৎ ভেতরের দিকে, স্যার একটা উল্টো আছে এবং কনভার্জ করবে। লেফট সাইডে একটা ভুল রয়েছে, তোমরা বুঝতে পারছো, এই লেফট সাইডে এই অ্যারোটা ভুল আছে, এটা তোমরা পয়েন্ট আউট করেছো। এটাকে বাদ দিলে এটা ঘুরিয়ে দিতে পারো, তোমরা ঘুরিয়ে ধরতে পারো। তো এটাকে বাদ দিলে দেখা যাচ্ছে যে একটা পার্টিকুলার পয়েন্ট পি এর দিকে ভেক্টরের ডাইরেকশনগুলো আছে। সেক্ষেত্রে এই ধরনের ভেক্টরের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন করে তার ডাইভারজেন্স দিলে অবভিয়াসলি সেখানে নেগেটিভ রেজাল্ট পাওয়া যাবে। তাহলে এখানে ভেক্টরটা ডাইভার্জ করছে না, কনভার্জ করছে। তাহলে কনভার্জিং ভেক্টরের ক্ষেত্রে সবসময় ডাইভারজেন্স নেগেটিভ হয়, আর ডাইভার্জিং ভেক্টরের ক্ষেত্রে যেটা ছড়িয়ে পড়ছে সেই ধরনের ভেক্টরের ক্ষেত্রে ডাইভারজেন্স পজিটিভ হবে। তাহলে কোনো একটা ভেক্টর সেটা একটা স্মল ভলিউম থেকে কতটা ফ্লাক্স আউটপুট হচ্ছে বা নেট আউটফ্লো হচ্ছে সেটা ডাইভারজেন্স দিয়ে আমরা বুঝতে পারবো। থার্ড যেটা এক্সট্রিম রাইটে আছে ডায়াগ্রাম, সেটার ক্ষেত্রে দেখো একটা ভেক্টর সেটা যেন সোজাসুজি ফ্রম বটম টু আপার একটা রিজিয়নে যেতে চাইছে, বটম টু টপ এটা যেতে চাইছে, এবং এখানে ভেক্টরটা ডাইভার্জ করছে না, সেই জন্য লেখা আছে জিরো ডাইভারজেন্স। এবং যদি ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন করা হয় এই ধরনের ভেক্টরের এবং তার যদি ডাইভারজেন্স অপারেটর অপারেট করা হয়, দেখা যাবে জিরো হয়ে যাবে। তাহলে এই তিনটে ডায়াগ্রাম থেকে পজিটিভ ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স এবং জিরো ডাইভারজেন্স কখন হবে সেটা আমরা বুঝতে পারবো, এবং এখানে ফিজিক্যালি ইন্টারপ্রিট করা হচ্ছে যে কিভাবে একটা ভেক্টরের ডাইভারজেন্স আমরা অন্তত ম্যাথামেটিক্সের সঙ্গে সঙ্গে ফিজিক্যালি বুঝতে পারবো। এবার এখানে রেজাল্টগুলো দেখানো আছে যে প্রথমটার ক্ষেত্রে পজিটিভ ডাইভারজেন্স কতটা পজিটিভ সেটা যদি তুমি ভেক্টরটা টোটাল ইনফরমেশন না পাও তাহলে সেটা বোঝা যাবে না, বা নেগেটিভ ডাইভারজেন্স হলেও সেটা টোটাল ইনফরমেশন যদি না থাকে ভেক্টরটার তাহলে বোঝা অসম্ভব। এখানে ওই একই জিনিস দেখো, এক্সট্রিম রাইটে একটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর ফিল্ড দেওয়া রয়েছে বলা ভালো, ভি ভেক্টর ফিল্ড, সেটা একটা নির্দিষ্ট দিকে এগোচ্ছে একটা কর্নার বরাবর, সেখানে উপরে লেখা আছে ডাইভারজেন্স ভি ইকুয়াল টু 0। আর লেফট এক্সট্রিম লেফটটা যেটা আছে সেটা হচ্ছে কনভার্জিং, সেই জন্য ডাইভারজেন্স ভি নেগেটিভ হয়েছে, একটা পয়েন্ট থেকে ছড়িয়ে পড়ছে মাঝেরটা মিডলের যে ডায়াগ্রাম, সেই জন্য ডাইভারজেন্স ভি গ্রেটার দেন 0। এবার কার্ল, এই নামটা শুনলে মনে হয় যে কার্ল অফ এ ভেক্টর মানে অন্তত ফিজিক্যালি এরকম ভাবে বোঝা যায় একটা ভেক্টর কতটা ঘুরতে পারছে বা কত কার্লি, কতটা বাঁকানো, সেটা বোঝা যাবে এই কার্ল অপারেটর দ্বারা। যদি ভেক্টরটা নল কার্লি হয়, অর্থাৎ বাঁকানোর বিষয় না থাকে বা রোটেশনের বিষয় না থাকে, তাহলে সেই ভেক্টরের কার্ল নিলে অবভিয়াসলি 0 পাওয়া যাবে। তো কার্ল অফ এফ কে ম্যাথমেটিক্যালি আমরা কিরকম ভাবে লিখবো সেটা এখানে দেওয়া আছে,
অন্তত কার্টেশিয়ান কোঅর্ডিনেটে এখানে দেখো কার্ল অফ এফ যদি এফ ভেক্টর এর তিনটে কম্পোনেন্ট থাকে এফ এক্স, এফ ওয়াই, এফ জেড। এফ এক্সটাকে এফ দিয়ে লেখা হচ্ছে কার্লি এফ, আর এফ ওয়াইটাকে জি দিয়ে লেখা হচ্ছে, এফ জেডটাকে এইচ দিয়ে লেখা হচ্ছে। তাহলে যেরকম ভাবে এ ক্রস বি ভেক্টরকে একটা ডিটারমিনেন্টের সাহায্যে লেখা যায়, এরকম ভাবেই কার্ল অফ এফটাকে লেখা হয়েছে উপরে আই জে কে, আর তারপরের রোতে নেওয়া হয়েছে ডেরিভেটিভ পার্শিয়াল অপারেটর ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, আর তারপরের ডিটারমিনেন্টের লাস্ট যে রোতে আছে সেটা হচ্ছে ওই যে ভেক্টরটার কার্ল নিতে হবে তার কম্পোনেন্টস গুলো। এবং কার্ল অফ এফ একটা ভেক্টর, মানে এফ ভেক্টরের কার্ল নিলে সেটা কিন্তু একটা নিজে একটা ভেক্টর তৈরি হবে। তার থেকে বোঝা যাবে যে এফ ভেক্টরটা কার্লি কিনা। আমি এটাতে এটা হচ্ছে কার্লের ম্যাথমেটিক্যাল ডেফিনিশন, ইন্টিগ্রেশনের মাধ্যমে বোঝানো হচ্ছে। আমি এটা ডিটেলসে আসছি না, এখন পরে এটা এক্সপ্লেন করব। এইখানটায় দেখো নিচের যে ডায়াগ্রামটা, নিচের ডায়াগ্রামটা আমরা যদি দেখি, বটমে যে ডায়াগ্রামটা, দুটো ডায়াগ্রাম এখানে আছে, লেফট সাইডে যেটা আছে দেখো একটা এ ভেক্টর ফিল্ড দেওয়া হয়েছে, যে ভেক্টর ফিল্ডটা কোনো রোটেশনের সঙ্গে ইনভলভ নয় এবং তার জন্য কার্ল এ ইকুয়াল টু 0 হয়েছে। আর একটা রাইট সাইডে ডায়াগ্রাম আছে, সেটাতে এ ভেক্টরটার যে ভেক্টর ফিল্ডটা সেটা অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে এবং সেখানে এ ভেক্টরটা যেন ঘুরছে, সেই জন্য এখানে কার্ল এ নট ইকুয়াল টু 0 পাওয়া যাচ্ছে। তাহলে কোনো একটা ভেক্টর সেটা কতটা কার্লি বা রোটেশনের সঙ্গে ইনভলভড সেটা দেখে আমরা বুঝতে পারবো যে তার কার্লটা 0 হবে না অন্য কিছু হবে, নন জিরো হবে। এবার পজিটিভ না নেগেটিভ সেটা পরে এক্সপ্লেন করব, যে কখন পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে। প্রথমে যে ভেক্টরটা এখানে দেখানো হচ্ছে, নিচের ডায়াগ্রাম একদম এক্সট্রিম লেফটে যেটা দেখানো হচ্ছে, এটা এই ভেক্টর, এই ধরনের ভেক্টর ফিল্ড যে অ্যারো দিয়ে বোঝানো আছে, এই ধরনের ভেক্টর ফিল্ডের যদি আমরা কার্ল নিই তাহলে নন জিরো পাওয়া যাবে। আর যদি এক্সট্রিম রাইটে যেটা আছে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামটার ক্ষেত্রে কার্ল নিলে এটা 0 পাওয়া যাবে। আর ডাইভারজেন্স যদি নিই তাহলে লাস্টের এক্সট্রিম রাইটে যেটা আছে সেটার যেহেতু ভেক্টর একটা পয়েন্ট থেকে ছড়িয়ে পড়ছে ভেক্টর ফিল্ডটা, সেই জন্য এটার ক্ষেত্রে কি পাওয়া যাবে, ডাইভারজেন্স পজিটিভ পাওয়া যাবে। পজিটিভ স্যার। ঠিক, পজিটিভ পাওয়া যাবে। তাহলে আমরা ভেক্টরের যদি ডায়াগ্রামও দেখি, অন্তত অ্যারো সাইন দিয়ে যদি ডায়াগ্রাম আমাদের সামনে তৈরি করে দেওয়া হয়, আমরা কিছুটা আইডিয়া করতে পারবো। সম্পূর্ণ আইডিয়া আমাদের হয়নি এখনো, কিন্তু কিছুটা আইডিয়া করতে পারবো যে সেটার ডাইভারজেন্স 0 নাকি কার্ল 0, অথবা সেটা ডাইভার্জ করছে কি, অথবা সেটা কার্লি ভেক্টর কি, সেটা বুঝতে পারবো। যাই হোক, এখানে এই প্রসঙ্গে বলে রাখি, স্পেশাল দুটো নাম কিন্তু দেওয়া হবে। ডাইভারজেন্স 0 হলে একটা নাম দেওয়া হবে সেই ভেক্টরকে, আর কার্ল যদি কোনো একটা ভেক্টরের ক্ষেত্রে 0 হয় তাহলে একটা নাম দেওয়া হবে। যদি কার্ল 0 হবে তাহলে রোটেশনের সঙ্গে সেই ভেক্টরটা ইনভলভ নেই ধরে নেওয়া হবে এবং তাকে বলা হবে ই রোটেশনাল ভেক্টর। তাহলে কার্ল অফ এ ইকুয়াল টু যদি 0 হয়, সেক্ষেত্রে এ ভেক্টরটাকে বলা হবে ই রোটেশনাল, অর্থাৎ যেন রোটেট করছে না এরকম। আর ডাইভারজেন্স অফ এ ভেক্টর যদি 0 হয় তাহলে সেই ভেক্টরটা ডাইভার্জ করছে না, সেই ভেক্টরটাকে বলা হবে সলেনয়েডাল। কেন সলেনয়েডাল বলা হয় সেটার এক্সপ্লেনেশন আমি দেব, কিন্তু আপাতত মনে রাখো ডাইভারজেন্স অফ এ ভেক্টর ইকুয়াল টু যদি 0 হয় সেই ভেক্টরকে বলা হবে
সলিনয়েডাল। তোমরা সলিনয়েড পড়েছো। সলিনয়েডে ইউজ আমরা ম্যাগনেটিজমে দেখেছি। ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে গেলে একটা উইন্ডিংস এর মধ্যে ওয়্যারের উইন্ডিংস করে সেখানে কারেন্ট পাঠানো হয়। ডিসি কারেন্ট যদি পাঠায় তাহলে একটা সেটা ম্যাগনেটের মতো আচরণ করে, সেটাকে বলা হয় সলিনয়েড। এবার এই ডাইভারজেন্স জিরো মানে একটা ভেক্টর ডাইভার্জ করছে না, তার সঙ্গে সলিনয়েডের কি সম্পর্ক, এই নামটা হঠাৎ করে দেয়া হলো কেন, সেটা আমি এক্সপ্লেন করব। এখানে সেটা লেখা হচ্ছে, দেখো, ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু 0 ইজ কল্ড সলিনয়েডাল, কার্ল অফ এ ইকুয়াল টু 0, এটাকে বলা হয় ই রোটেশনাল ভেক্টর। এই দুটো ফ্যাক্ট তোমরা মনে রাখবে। অনেক সময় প্রমাণ করতে দেওয়া হয়, কোন একটা ভেক্টরকে হয়তো সলিনয়েডাল দেখাতে বললো, তখন ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু 0 দেখাতে হবে। আবার যদি বলে ইরোটেশনাল ভেক্টর প্রমাণ করো, সেক্ষেত্রে কার্ল অফ এ ইকুয়াল টু 0 দেখাতে হবে। এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখেই বুঝতে পারবে কোনটা কি। যদি আমরা প্রথম ডায়াগ্রামটা দেখি, এই ডায়াগ্রামটা এক্সট্রিম লেফটের থেকে রাইটে আমরা যাব। এক্সট্রিম লেফটে যেটা রয়েছে সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি এবং তার ডাইরেকশনটা লেফট টু রাইট দেওয়া হয়েছে। যদি বলা হয় যে এই ধরনের ফিল্ড, ভেক্টর ফিল্ড, এটার কি ডাইভারজেন্স আছে না নেই, অর্থাৎ ডাইভারজেন্স জিরো কি নন জিরো? জিরো স্যার। জিরো হবে, অবভিয়াসলি জিরো হবে, সেই জন্য লেখা আছে ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু 0। যদি এটার কার্ল নাও তাহলে এটার মধ্যে রোটেশনের কনসেপ্ট নেই, সুতরাং এটা কার্লটা 0 হবে। এটা তাহলে ডাইভারজেন্সও 0, কার্লও 0। তাহলে এই ভেক্টরকে আমরা কি বলতে পারি? সলিনয়েডাল এবং আর ইরোটেশনাল। ঠিক, একই সঙ্গে ইরোটেশনাল। সেকেন্ডলি বি ডায়াগ্রামটা একটু দেখো, একটা পয়েন্ট থেকে ছড়িয়ে পড়ছে, মানে এটা ডাইভার্জ করছে। নেগেটিভ ডাইভারজেন্স, পজিটিভ ডাইভারজেন্স। ও পজিটিভ, এটার পজিটিভ ডাইভারজেন্স পাওয়া যাবে। ম্যাথমেটিক্যালি আমরা এটাকে এ ভেক্টরটাকে কে আর বোল্ড করা আছে, মানে আর ভেক্টর কে কনস্ট্যান্ট আর ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ আর এর দিকে এটা এগিয়ে চলেছে। এবং এটার ডাইভারজেন্স নিলে 3k পাওয়া যাবে, অর্থাৎ এই কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করবে যে কতটা পজিটিভ হবে। আর কার্ল নিলে কি হবে, এর মধ্যে রোটেশনের যেহেতু বিষয় নেই, সেই জন্য কার্ল এ ইকুয়াল টু 0। সিতে চলে এসো। সি যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা ধরে নাও এটার সঙ্গে অ্যানালজি বা একটা এক্সাম্পল আমি ফিট করার চেষ্টা করছি। তোমরা ওয়াটারের ওয়েল্ডিং জানো? ওয়েল্ডিং ওয়াটার মানে ধরো কোনো একটা ড্রেন দিয়ে বা কোনো একটা জায়গা দিয়ে যখন ওয়াটার ফ্লো হচ্ছে, হঠাৎ করে একটা জায়গায় যদি ডাউন থাকে বা গর্ত থাকে, নিচে মাটির উপর দিয়ে যখন জল যায়, মাটিতে যদি একটা গর্ত থাকে, তাহলে সেখানে একটা জলটা ঘুরতে থাকে। এটাকে অনেক সময় ভর্টেক্সও বলা হয়। এই ভর্টেক্স বলা হয়। এখানে জলটা কি করে, ওয়েল্ডিং হয়, অর্থাৎ ঘুরতে থাকে, রোটেট করতে থাকে। আমরা সোজা বাংলা এটাকে পাক বলি। তাহলে এটা জলের পাক দেখা যায়, এবং সেই জলের ভেলোসিটির সঙ্গে, ওয়াটার ভেলোসিটির সঙ্গে আমি যদি ভেক্টরের রিলেশনটা তৈরি করি, তাহলে ভেলোসিটি ভেক্টরগুলো দেখতে অনেকটা এই সি এর মতো হবে। সি ডায়াগ্রামটা যেটা আছে সেইটার মতো দেখতে হতে পারে, যেখানে জলটা রোটেট করছে। কিরকম রোটেট করছে এটা দেখো, ওই ক্লকওয়াইজ রোটেশনটা এখানে রয়েছে, ক্লকওয়াইজ রোটেশন। এবং যদি স্ক্রু রুল দিয়ে করো, স্ক্রু ফিট করার চেষ্টা করো, তাহলে স্ক্রু এইদিকে রোটেট করালে স্ক্রু কিন্তু স্ক্রিনের মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ অ্যাওয়ে ফ্রম দ্য রিডার বলে এটাকে, তোমাদের থেকে দূরে সরে যাচ্ছে, সেটাকে কি বলে, অ্যাওয়ে ফ্রম দ্য রিডার। তুমি যদি স্ক্রুটাকে রোটেট করো তাহলে স্ক্রুটা ভেতরে ঢুকে যাচ্ছে, স্ক্রিনের মধ্যে যেন ঢুকে যাচ্ছে, তাহলে আমাদের স্ক্রিন থেকে দূরে সরে যাচ্ছে বা আমাদের চোখ থেকে দূরে সরে যাচ্ছে, সেটাকে বলা হয় অ্যাওয়ে ফ্রম দ্য রিডার। তাহলে ডাইরেকশনটা কোনটা, অ্যাওয়ে ফ্রম দ্য রিডার। এটা
এটার ক্ষেত্রে কার্ল ইকুয়াল টু এই ভেক্টরটা কার্ল নন জিরো হবে এবং কার্লের ডাইরেকশন কোন দিকে হবে? অ্যাওয়ে ফ্রম দ্য রিডার, যারা পড়ছে স্ক্রিনটা যারা পড়ছে তাদের থেকে দূরে সরে যাচ্ছে। এবং এই ভেক্টরটার ক্ষেত্রে ডাইভারজেন্সের কনসেপ্ট নেই, অর্থাৎ ডাইভার্জ করার বিষয় নেই, সেই জন্য ডাইভারজেন্স এটার ক্ষেত্রে দেখো জিরো রয়েছে। আর কার্লটা নন জিরো, যেহেতু এটা রোটেশনের ব্যাপার আছে। তুমি ওই পাকের মধ্যে একটা যদি ছোট্ট বল ভাসিয়ে দাও, হালকা একটা প্লাস্টিকের বল, ভেতরে হাওয়া থাকবে, সেরকম একটা বল যদি ওয়াটারে যেটা ভাসতে পারে, সেরকম একটা জল যদি জলের উপর যদি বল ছেড়ে দাও, তাহলে সেই বলটাকে কিন্তু ঘুরিয়ে দেবে, জলটা রোটেট করাবে ক্রমশ। তাহলে ওই ভেলোসিটি ভেক্টর একটা রোটেশন পাওয়ার আছে, টর্ক অ্যাপ্লাই করে বলটাকে ঘোরাচ্ছে, এবং সেক্ষেত্রে কার্ল ইকুয়াল টু নন জিরো আসবে। এখানে কার্ল অফ এ ইকুয়াল টু 2k হয়েছে, যদি এ ভেক্টরটাকে k ক্রস r এরকম ভাবে লেখা যায়। নেক্সট, এটা সলিনয়েডালও তো হবে না স্যার? কার্ল অফ এ ইকুয়াল টু 0, তার মানে এ সলিনয়েডাল বাট নট ইরোটেশনাল, রোটেট করছে, তাহলে নট ইরোটেশনাল। লাস্ট ডি ডায়াগ্রামটা দেখো। ডি ডায়াগ্রামটার ক্ষেত্রে তোমাদের একই রকম ভাবে যদি আমি ওয়াটার ভেলোসিটির সঙ্গে এই ভেলোসিটি ভেক্টরের যদি রিলেশনটা খুঁজি বা অ্যানালজি টানার চেষ্টা করি, ওই একই রকম ভাবে আমি মনে মনে ভেবে নিতে পারি, ইমাজিনেশন করে নিতে পারি যে এই ধরনের ভেলোসিটি ভেক্টর যদি ওয়াটারে থাকে, একটা হালকা বল তার মধ্যে ছেড়ে দিলে যদি সেই বলটা ঘুরতে থাকে বা ঘুরতে থাকার প্রবণতা থাকে তার মধ্যে, তাহলে কার্ল অফ এ ভেক্টর কোয়ান্টিটি ইকুয়াল টু নন জিরো হবে। তাহলে সত্যি সত্যি এখানে কার্ল অফ এ ইকুয়াল টু 2k হয়েছে, অর্থাৎ নন জিরো, জিরো হয়নি। সুতরাং এখানেও ভেক্টরটা ইরোটেশনাল হচ্ছে না। এবার ডাইভারজেন্সের বিষয়টা যদি আসে, দেখো নির্দিষ্ট পয়েন্ট থেকে কি ভেক্টরটা ছড়িয়ে পড়ছে? উত্তরটা হবে হ্যাঁ। রোটেশন এখানে যেরকম রয়েছে, আবার ছড়িয়ে পড়ার বিষয়টাও এখানে আছে, অর্থাৎ পয়েন্ট থেকে যেন এটা নির্দিষ্ট পয়েন্ট থেকে, মিডল পয়েন্ট থেকে যেন ভেক্টর ফিল্ডটা ছড়িয়ে পড়তে চাইছে, সেই জন্য ডাইভার্জও করছে একই সঙ্গে, আবার রোটেটও করছে। সেই জন্য ডাইভারজেন্সও পজিটিভ, আবার রোটেশনেরও একটা নন জিরো ভ্যালু রয়েছে। এরকম ভাবে কার্লের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেওয়া যায়, বা ডাইভারজেন্সের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেওয়া যায়। আমরা ল্যাপ্লাস অপারেটর লাস্টে দেখব। ল্যাপ্লাস অপারেটরকে খুব সহজে এখন আপাতত কার্টেশিয়ানের ক্ষেত্রে এই রেজাল্টটা দেখো, এফ একটা স্কেলার কোয়ান্টিটি, তারপরে ল্যাপ্লাসিয়ান অপারেটর কাজে লাগানো হয়েছে। ল্যাপ্লাস অপারেটর কাজে লাগালে ডেল টু ডেল এক্স টু, মানে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ এখানে ইনভলভ আছে, এবং এটা কোনো আউটপুট যেটা মানে রেজাল্ট্যান্ট যেটা ফাংশন তৈরি হলো, সেটা কিন্তু কোনোভাবেই একটা ভেক্টর না, স্কেলার কোয়ান্টিটির উপর অ্যাপ্লাই করা হয়েছে, স্কেলারই তৈরি করেছে। ডেল এফ ডেল এক্স টু, ডেল টু এফ ডেল ওয়াই টু, ডেল টু এফ ডেল জেড টু, সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ। এবং আমি বলেছিলাম যে ল্যাপ্লাস অপারেটর দুটো ডেল অপারেটর এর কম্বিনেশনে তৈরি হয়, তাহলে এখানে ন্যাবলা স্কোয়ার ইকুয়াল টু ন্যাবলা ডট ন্যাবলা, এরকম ভাবে তোমরা ভাবতে পারো। আবার এটা একটা ভেক্টর ফিল্ডের উপরও অপারেট করানো যায়, এটাকে দিয়ে ভেক্টর ফিল্ডের উপর অপারেট করলে কি হবে সেটা আমরা এখন আপাতত এটা দেখতে হবে না, আমি পরে তোমাদের এটা ডিটেলসে বলবো। আর কার্টেশিয়ান কোঅর্ডিনেটের সঙ্গে সঙ্গে যদি সিলিন্ড্রিক্যাল আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেট গুলো দেখো, তাহলে তার ফর্মগুলো কার্টেশিয়ানে যেরকম সহজভাবে এসছে, সিলিন্ড্রিক্যাল এবং স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটসে সবসময় যে সহজভাবে আসবেই তার কোনো মানে নেই। স্ফেরিক্যাল কোঅর্ডিনেটটা যদি দেখো ল্যাপ্লাস অপারেটরে, তাহলে দেখো 1/r² ডেল ডেল আর অফ ভেতরে ব্র্যাকেটের ভেতরে r², তারপরে আবার ডেল ডেল আর, এরকম ভাবে রয়েছে। তারপরে সেকেন্ড টার্ম
বা মিডিল টার্মটা দেখো 1/r² সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা এরকম রয়েছে। লাস্টেরটা ফাই এর রেসপেক্টে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 1/r² সাইন স্কোয়ার থিটা ডেল 2 ডেল ফাই 2। এটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে। আর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে তার উপরে দেওয়া আছে, আর কার্টেশিয়ান কোঅর্ডিনেটে এখানে ন্যাবলা স্কোয়ারের ফর্মটাও লেখা আছে। তো এইগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমি কিছু এক্সাম্পলের সাহায্যে তোমাদের ক্যালকুলেশনগুলো দেব, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু হোমওয়ার্ক রয়েছে। এই যে এখানে কিছু রিলেশনস রয়েছে, সেই রিলেশনসগুলো পড়তে হবে তোমাদের। এই রিলেশনগুলো কি পড়তে হবে, এগুলো প্রমাণ করতে হবে। প্রত্যেকটার প্রুফ তোমাদের পড়তে হবে। যে ডাইভারজেন্স অফ কার্ল অফ এফ ইকুয়াল টু 0, এটার প্রুফ পড়তে হবে বা কষতে হবে, বাড়িতে কষে এটা তোমরা করবে। কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ এফ ইকুয়াল টু 0, তারপরে পরে আরো কতগুলো আছে, এগুলো হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। আর আমরা ডিটেলসে এখন কি করে ক্যালকুলেশন করা হবে সেইগুলো আমি দেখাবো। রিসোর্স হিসাবে এই বইগুলো আমি সরাসরি কয়েকটা এক্সাম্পলে চলে যাচ্ছি। তিনটে অপারেটর, আমরা জাস্ট একটা আইডিয়া করার চেষ্টা করেছি যে তিনটে অপারেটর কিভাবে কাজ করবে। তিনটে বেসিক অপারেটর ডেল অপারেটরের সঙ্গে সংযুক্ত, সেটা হচ্ছে ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এবং কার্ল। প্রথমে গ্রেডিয়েন্ট অপারেটর নিয়ে কয়েকটা এক্সাম্পল দেখে নিই যে কি করে অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্টটাকে বার করা হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, যে এক্সাম্পল নাম্বার 42 দেখতে পাচ্ছ। এইটা একটা স্কেলার ফিল্ড ফাই ইকুয়াল টু 2x z⁴ মাইনাস x²y। এটা একটা স্কেলার ফিল্ড, এর মধ্যে কোনো ভেক্টরের কিছু দেখা যাচ্ছে না, সুতরাং এটাকে স্কেলার ফিল্ড বলবো। এবং বার করতে হবে কি, গ্রেডিয়েন্ট অফ ফাই। অ্যাকচুয়ালি আমরা এরকম ভাবে লিখব, যখন খাতায় লিখবো এরকম ভাবে লিখব। ওরা কি করেছে, ওরা গ্রেডিয়েন্টটাকে বোল্ড করে দিয়েছে, এরকম ভাবে বোল্ড করেছে। আমরা তো বোল্ড করব না, আমরা বোল্ড না করে কি করব, মাথায় অ্যারো সাইন দিয়ে দেবো। আর ফাইয়ের মাথায় কোনো সাইন থাকবে না, অ্যারো সাইন থাকবে না, কারণ ফাইটা স্কেলার কোয়ান্টিটি। তারপরে তার ম্যাগনিটিউড বার করতে বলেছে, নির্দিষ্ট পয়েন্ট বলে দিয়েছে। নির্দিষ্ট পয়েন্ট বলতে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু -2, জেড এর ভ্যালু -1। এটা লিখতে হবে। লেখার পরে এখানে রেজাল্টটা মিলিয়ে নিতে পারো তোমরা পরে। এই হচ্ছে কাজ আমাদের। তাহলে প্রথমে আমরা এই ক্যালকুলেশনটা, অর্থাৎ যেটা ফাই দেওয়া আছে তার গ্রেডিয়েন্টটা ফাই, এটা বার করার চেষ্টা করি। ফাই ইকুয়াল টু কত রয়েছে, 2x z⁴ মাইনাস x²y, তার গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করতে হবে। আমরা ফাই লিখে নিচ্ছি, ফাই ইকুয়াল টু 2x z⁴ মাইনাস x²y। কি ক্যালকুলেশন করতে হবে, গ্রেডিয়েন্ট অফ ফাই, এটা ক্যালকুলেশন করতে হবে। এর মধ্যে আমি বলে রাখি, অনেক সময় এটাকে এরকম ভাবেই বলা হয় বা লেখাও হয়, গ্র্যাড ফাই ক্যালকুলেশন করে। এরকম ভাবে গ্র্যাডের স্পেলিংটা এখানে লিখে দেওয়া হয়, মিনিংটা একই। আবার এরকম ভাবেও লেখা হয় গ্রেডিয়েন্ট অফ ফাই, এরকম ভাবেও লেখা হয়। আবার ন্যাবলা সাইন দিয়েও লেখা হয়, সবগুলোই ইকুইভ্যালেন্ট, একই মানে। যাই হোক, আমরা কি করব, আই ডেল ডেল এক্স, মানে কার্টেশিয়ান কোঅর্ডিনেটে যেহেতু ফিল্ডটা দেওয়া আছে,
আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেটে ন্যাবলা অপারেটরকে ব্যবহার করব। আই ডেল ডেল এক্স জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এটা দেওয়ার পরে ফাই এর ভ্যালুটা বসিয়ে দেবো 2x জেড টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তিনটে কম্পোনেন্ট আলাদা করে ক্যালকুলেশন করতে হবে। যখন আই কম্পোনেন্ট ক্যালকুলেশন বা এক্স কম্পোনেন্ট ক্যালকুলেশন করব তখন পুরো স্কেলার ফাংশনটার পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। 2x জেড টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এইটা ক্যালকুলেশন করতে হবে। তারপরে জি ক্যাপের সঙ্গে থাকবে ডেল ডেল ওয়াই, এইটার সঙ্গে পুরোটা থাকবে 2x জেড টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। কোনো জায়গায় ভুল থাকলে সঙ্গে সঙ্গে আমাকে নোটিশ করবে। এই এবার জাস্ট ডেরিভেটিভ করতে হবে। পার্শিয়াল ডেরিভেটিভ মানে তোমরা জানো নিশ্চয়, যে ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে। এখানে তিনটে ভ্যারিয়েবল আছে, এক্স ওয়াই আর জেড। প্রথমবার এক্স ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করছি। যখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো তখন ওয়াই আর জেড কে কনস্ট্যান্ট ধরতে হবে। ওয়াই এর জেড কে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব যখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে। সেকেন্ডলি যখন ওয়াই দিয়ে ডেরিভেটিভ হচ্ছে তখন আদার যে ভ্যারিয়েবলস গুলো আছে অর্থাৎ এক্স আর জেড তখন কনস্ট্যান্ট। জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এক্স আর ওয়াইটা কনস্ট্যান্ট, এরকম ভাবে ট্রিট করতে হবে। তো এখন এইটাকে ডেরিভেটিভ করলে কত হবে? জেডটাকে তো তুমি কনস্ট্যান্ট ধরছো এবং এক্স কে ডেরিভেটিভ হচ্ছে শুধুমাত্র, তাহলে 2 জেড টু দি পাওয়ার 4, এক্স কে ডেরিভেটিভ করলে 1 হচ্ছে। এইটা জন্য সেকেন্ড টার্মের জন্য মাইনাস সাইন দেওয়া রয়েছে, প্রথমে মাইনাস সাইনটা লিখে রাখলাম। এক্স কে ডেরিভেটিভ করলে 2x আর ওয়াই তো কনস্ট্যান্ট, সেই জন্য কনস্ট্যান্ট হিসাবে বসে যাবে এখানে। নেক্সট জে ক্যাপের সঙ্গে দেখো এখানে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে। ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ মানে দেখো এখানে কোনো ওয়াই নেই, এক্স জেড তো কনস্ট্যান্ট, সেই জন্য এইটা থেকে জিরো কন্ট্রিবিউশন আসবে ফার্স্ট টার্ম থেকে। সেকেন্ড টার্মে ওয়াই রয়েছে, এই যে ওয়াই, এবং সেটাকে ডেরিভেটিভ করলে 1 আসবে, তাহলে থাকলো মাইনাস এক্স স্কোয়ার। লাস্ট কে ক্যাপ, কে ক্যাপের সঙ্গে দেখো এখানে 2xটা কনস্ট্যান্ট, 2x কনস্ট্যান্ট হলো মাল্টিপ্লাইড বাই জেড টু দি পাওয়ার 4, এটাকে জেড দিয়ে ডেরিভেটিভ করলে 4 জেড কিউব। আর জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করার সময় এক্স আর ওয়াই যেহেতু কনস্ট্যান্ট, এখান থেকে জিরো কন্ট্রিবিউশন আসবে। গ্রেডিয়েন্টটা ফাই মানে স্কেলার কোয়ান্টিটির গ্রেডিয়েন্ট আমরা নিয়ে ফেলেছি। এবার এই দুটো মাল্টিপ্লিকেশনের পরে কত হবে? এখানটায় দেখো 8x জেড কিউব হবে। আমি একেবারে এটাকে 8 লিখে দিচ্ছি, 8x জেড কিউব লিখে দিচ্ছি। আবার ফিরে আসি কোশ্চেনটাই, আমরা এটা বার করে ফেলেছি, গ্রেডিয়েন্টটা ফাই বার করতে পেরেছি, কিন্তু এই পয়েন্টে বার করতে হবে। অর্থাৎ x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু -2, z ইকুয়াল টু -1। এটা z এর ভ্যালু কত লিখবো? পয়েন্টটা আছে 2 -2 -1, এই পয়েন্টটা মনে রাখো, 2 -2 -1। তাহলে z টু দি পাওয়ার 4 মানে -1 টু দি পাওয়ার 4 which is equal to 1, 2xy, x মানে 2, y মানে -2, z মানে -1। xy মাল্টিপ্লিকেশন করলে -4 আসে, তাহলে এখানে +8 হয়ে যাচ্ছে, প্লাস j মাইনাস এক্স স্কোয়ার,
is equal to -4 e k ক্যাপের সঙ্গে কি আছে 8 x z কিউব x মানে 2 z কিউব মানে -1 তাহলে অবভিয়াসলি এখানে নেগেটিভ সাইন আসছে আর 8 মাল্টিপ্লাইড বাই 2 ইকুয়াল টু 16 z এর জন্য আসছে -1 কমপ্লিট রেজাল্টটা কত হলো 8 + 2 10 i cap -4 j cap -16 k cap এবার অ্যান্সারটা দেখো 10 i cap -4 j cap -16 cap সুতরাং মিলে গেছে এটা এবার ম্যাগনিটিউড বার করতে হবে ম্যাগনিটিউড অফ ন্যাবলা ফাই অর্থাৎ গ্রেডিয়েন্ট অফ ফাই এটার ম্যাগনিটিউড যদি বার করতে চাই তাহলে √10 স্কোয়ার এই তিনটে কম্পোনেন্টে স্কোয়ার করে অ্যাড করতে হবে √ওভার করতে হবে যেরকম ভাবে কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউড বার করা হয় 2√93 আসবে স্যার যাই হোক এটা ক্যালকুলেশন করে পাওয়া যাবে এটা আমি আর করছি না এটা তো তোমরা বুঝতেই পারছো কি হবে এবার একই রকম ভাবে এখানে আর একটা ভেক্টর রয়েছে সেকেন্ড 43 যে প্রবলেমটা রয়েছে দেখো এ একটা ভেক্টর আর ফাই একটা স্কেলার গ্রেডিয়েন্ট অফ ফাই বার করতে হবে আগে এই ফাইটার আগে গ্রেডিয়েন্ট বার করবে বার করার পরে ডট প্রোডাক্ট তোমরা শিখেছো এর সঙ্গে ডট প্রোডাক্ট করতে হবে তাহলে স্টেপ বাই স্টেপ আগে করে নেবে তোমরা প্রথমে কি করা হবে প্রথমে গ্রেডিয়েন্ট অফ ফাই বার করবে ওই পয়েন্টে বার করবে তারপরে এটাকে ওই পয়েন্টে বার করবে এটাকে ওই পয়েন্টে বার করতে হবে তারপরে লাস্টে গিয়ে ডট প্রোডাক্ট করতে হবে এবং একই রকম ভাবে এ আর গ্রেডিয়েন্ট অফ ফাই ক্রস করবো এখানটা তাহলে এটা থাকলো হোমওয়ার্ক এখানে 44 দেখো এই এফ আর জি দুটোই স্কেলার কোয়ান্টিটি অ্যাড করতে হবে প্রথমে যোগ করে দাও এটাকে যোগ করার পরে এটা গ্রেডিয়েন্ট নিতে হবে তাহলে একই রকম ভাবে এই এফ আর জি দিয়ে একটা তুমি কম্বাইন করে একটা স্কেলার কোয়ান্টিটি বানাও স্কেলার ফাংশন বা ফিল্ড বানাও তারপরে এটা গ্রেডিয়েন্ট নাও এটা খুব ইজিলি করা যাবে অথবা এফ আর জি তুমি মাল্টিপ্লিকেশন করো তারপরে গ্রেডিয়েন্ট নাও এবং লাস্টে এই পয়েন্টটা বসাও একই রকম ভাবে করা যাবে এইটা হচ্ছে পরেরটা একটু ট্রিকি প্রবলেম সেই জন্য ইম্পর্টেন্ট এইটা কত হবে ফাইন্ড গ্রেডিয়েন্ট অফ ভেক্টর আর তার মডুলাস দেওয়া আছে মানে স্কেলার কোয়ান্টিটি তার কিউব এটা বার করতে হবে তাহলে কি করতে হবে আমাদের আমরা এই প্রবলেমটা একটু করার চেষ্টা করি আমি দুটো মেথড তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা করব দুটো মেথড একটা সহজ আর একটা কঠিন দুটো মেথড আমি দেখিয়ে দিচ্ছি আর এটার কিউব এইটা ক্যালকুলেশন করতে হবে ধরে না প্রথমে আমি কঠিন মেথডটা দেখাই যেটা বুঝতে সুবিধা হবে তোমাদের আর ভেক্টর এটা ইকুয়াল টু কত যে কোনো আর ভেক্টর যখন দেওয়া থাকে তখন বুঝে নিতে হয় আর ইজ এ পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট x, y, z অর্থাৎ আর ভেক্টর ইকুয়াল টু xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস z k ক্যাপ তাহলে আর ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে ইকুয়াল টু √x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার এবার আর ভেক্টরের এখানে কিউব লেখা আছে তাহলে তুমি কি করবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার এর পাওয়ারটা আমরা
3/2 করে দিতে পারি। পাওয়ার হাফ মানে রুট ওভার, আর এখানে কিউব করা রয়েছে, সেই জন্য কিউব হলো। এর গ্রেডিয়েন্ট নিতে হবে, অর্থাৎ এটার এই ফাংশনটার যদি গ্রেডিয়েন্ট নিই, এখানে থাকছে আই ক্যাপ ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2, এবং আরো দুটো সিমিলার টার্মস যেটা জে হ্যাট আর কে হ্যাটের সঙ্গে থাকবে। কত হবে? জাস্ট ডেল ডেল ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 3/2, আর একটা হচ্ছে প্লাস কে হ্যাট ডেল ডেল জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 3/2। এবার পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে আমাদের নেক্সট স্টেপে। তো একটা পার্শিয়াল ডেরিভেটিভ যদি করতে পারো, তাহলে সিমিলারলি অন্য কম্পোনেন্টের জন্য পার্শিয়াল ডেরিভেটিভগুলো লিখে দেওয়া যাবে। এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি হবে? এই 3/2 সামনে চলে আসবে, তাহলে 3/2 লিখছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2 -1 ডেরিভেটিভের যে নিয়ম। এইবার ভেতরের এই ফাংশনটা তো আর এক্স এর ফাংশন নয়, এই পুরোটাকে ডেরিভেটিভ করতে হবে, আবার পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। কত হবে? এই পুরোটাকে ডেরিভেটিভ করার সময় পার্শিয়াল ডেরিভেটিভ যেহেতু করছো, ওয়াই ও কনস্ট্যান্ট জেড ও কনস্ট্যান্ট, সেই জন্য এখানে শুধুমাত্র এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয়ে যাবে, আর অন্য দুটো টার্মকে যেহেতু কনস্ট্যান্ট ধরেছ সেই জন্য জিরো কন্ট্রিবিউশন আসবে, তাহলে মাল্টিপ্লাইড বাই 2x হলো। এই যে 2টা এই 2 এর সঙ্গে ক্যান্সেল আউট করবে। নেক্সট টার্মটা কত হবে? জে হ্যাট 3/2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা দেখো, এই 3/2 থেকে যদি 1 মাইনাস করো হয়ে যাবে হাফ, একেবারে হাফ লিখে দিলাম, আর এটা হয়ে যাবে 2y, এক্স এর জায়গায় ওয়াই থাকবে। লাস্টের টার্মটা 2y এর জায়গায় 2z আসবে। একটু ভালো করে ভাবো, এই আর ভেক্টরকে আমরা কিন্তু আর ভেক্টরের ম্যাগনিটিউডকে এইভাবে লিখতে পারি, which is equal to x square plus y square plus z square to the power half বা root over। তাহলে এই ভেতরের অংশটাকে কি লিখবো? এই যে এটাকে, অথবা এখানে এটা হবে আর এক্স প্লাস জি, সরি এখানে একটা 3x হবে স্যার। 3 রয়েছে, তাহলে জে 3 আর ওয়াই। ভুল হলে মেনশন করবে, নোটিশ করবে সঙ্গে সঙ্গে, 3 আর জেড। দেখো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা এই পর্যন্ত? যারা যারা বুঝতে পারছো না জিজ্ঞেস করো আমাকে, আমি আবার বলে দিচ্ছি। কি কমন যাবে? 3r কমন দিলে কত হবে? ix gy আর হচ্ছে কে জেড। এটাকে তো আর ভেক্টর বলে, এই ব্র্যাকেটের এই টার্মটাকে। তাহলে আমরা আর ভেক্টর লিখে দেবো। প্রবলেম সলভড। যে প্রবলেমটা ছিল সেটা আমরা বার করতে পেরেছি। এটা কত হলো?
3r r ভেক্টর, এটাই রেজাল্ট। এবার বললাম যে একটা সহজ মেথডে তোমাদের করাবো। সেই সহজ মেথডটা কি? সহজ মেথডটা হচ্ছে, আমরা যদি সরাসরি কার্টেসিয়ান কোঅর্ডিনেট না ইউজ করে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ব্যবহার করি, তাহলে প্রবলেমটা ইজিয়ার হয়ে যাবে। প্রবলেমটা অনেক ইজিয়ার হয়ে যাবে। এবার আমরা অল্টারনেটিভ মেথড করছি। অল্টারনেটিভ মেথড, অল্টারনেটিভ মেথডটা দেখো। আমাদের কি বার করতে হবে দেখে নি, ডাইভারজেন্স অফ আর কিউব, না গ্রেডিয়েন্ট অফ আর কিউব, সরি গ্রেডিয়েন্ট অফ আর কিউব। এটাকে খুব সহজেই এরকম ভাবে যে কেউ লিখতে পারে আর কি, কারণ আমরা তো বলেছি যে এই আর ভেক্টরের ম্যাগনিটিউডটাকে আমরা আর লিখব। এবার গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ফাংশন, ধরো ফাই একটা স্কেলার ফাংশন, সেটাকে কেউ যদি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে লেখে, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে লেখে, তাহলে সেখানে তিনটে কোঅর্ডিনেট ইউজ হয়, এক্স ওয়াই জেড নয়, আর থিটা এবং ফাই, তিনটে কোঅর্ডিনেট ইউজ হয়। সেই তিনটে কোঅর্ডিনেট এখানে এর রেসপেক্টে আমরা গ্রেডিয়েন্ট অফ ফাই কে এক্সপ্রেস করব। গ্রেডিয়েন্ট অফ ফাই ইজ ইকুয়াল টু আর ক্যাপ, ভালো করে দেখো, এই রেজাল্টটাকে ব্যবহার করব, আমরা এখানে প্রমাণ করব না, ডেল ফাই ডেল প্লাস থিটা ক্যাপ, এখানে আই ক্যাপ জে ক্যাপ কি ক্যাপ আসবে না, আর ক্যাপ থিটা ক্যাপ আর ফাই ক্যাপ আসবে, থিটা ক্যাপ 1/r ডেল ফাই। আরেকটা এখানে একটু পরিবর্তন করছি আমি, পরিবর্তনটার কারণ হচ্ছে এই দুটো ফাই একই রকম হয়ে যাচ্ছে, সুতরাং এটা এখানে অন্য কোনো স্কেলার কোয়ান্টিটি ইউজ করি, এফ, ধরো এফটাকে ব্যবহার করছি, এটাকেও এখানে লিখবো না, এখানে এফ লিখবো। এফ ইজ এ স্কেলার ফাংশন, এই ফাই ক্যাপ 1/r সাইন থিটা ডেল ফাই, সরি ডেল ফাই তো নেই এখন, এফ নিয়ে চলে আসছি, ডেল এফ ডেল ফাই। এই রেজাল্টটাকে এখানে ব্যবহার করলে অনেক তাড়াতাড়ি রেজাল্টটা চলে আসবে। এবং এখানে দেখতে পাচ্ছ এই যে স্কেলার কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটার মধ্যে কোনো থিটা এবং ফাই ইনভলভ নেই। তাহলে আমরা যদি এফ ইকুয়াল টু আর কিউব লিখি, এটা কত হবে, এটা কত হবে এবং এটা কত হবে? যদি এফ ইকুয়াল টু আর কিউব হয়, তাহলে ডেল এফ ডেল আর কত হচ্ছে, এটা কত হচ্ছে, 3r স্কয়ার। ঠিক আছে। এরপরে আমরা বার করব পরেরটা, এইটা ডেল এফ ডেল থিটা ইকুয়াল টু 0, তার কারণ কোনো থিটা নেই এখানে, অ্যান্ড ডেল এফ ডেল ফাই ইকুয়াল টু 0। তাহলে অ্যাকচুয়ালি এই দুটো টার্ম, লাস্টের দুটো টার্ম দেখো ইউজই হলো না, এখান থেকে এই পর্যন্ত ব্যবহারই হলো না এটা, এবং এটা 0 হয়ে গেল, যেহেতু শুধুমাত্র আর এর ফাংশন হলো। সুতরাং আমরা এইটুকু নিয়েই কাজ করে দিতে পারি। আমরা এত কিছু না করে সরাসরি বলতে পারি যে
গ্রেডিয়েন্ট অফ আর কিউব ইকুয়াল টু আর ক্যাপ ডেল ডেল আর অফ আর কিউব, সরাসরি এরকম ভাবে লিখতে পারি, কারণ এখানে থিটা ফাই নেই, সেই জন্য সরাসরি বলতে পারি গ্রেডিয়েন্ট অফ আর কিউব ইজ রেডিউসেস টু আর হ্যাট ডেল ডেল আর আর কিউব, এরকম ভাবে লিখে দিতে পারি। তিনটে সমান চিহ্ন দেওয়া হচ্ছে মানে এখানে ইকুইভ্যালেন্ট লেখা হচ্ছে। আর হ্যাট কত হবে 3r²। এবার আর ভেক্টর ইকুয়াল টু আর আর হ্যাট, ভেক্টরের ম্যাগনিটিউড উইথ ডাইরেকশন। এই কনসেপ্টটা যদি ব্যবহার করো তাহলে আমরা এখান থেকে কি পাবো, আর ভেক্টর, এখানে একটা আর নিয়ে নিলাম এবং তার সঙ্গে সঙ্গে এটা নেওয়ার পরে একটা 3r² না 3r পড়ে থাকবে, 3r পড়ে থাকবে, কারণ এই স্কোয়ার ছিল এখান থেকে একটা আর নিয়ে নিয়েছি। এবং এইটার ইউজ যদি আমরা এখানে করি, এখানে হয়ে যাচ্ছে আর ভেক্টর 3r, তাহলে 3r আর ভেক্টর। মাত্র এইটুকু ক্যালকুলেশন করতে হচ্ছে তোমাকে, এইটুকু মাত্র ক্যালকুলেশন করতে হচ্ছে। এটা আমি এলাবোরেটলি করলাম তাই, না হলে 3 লাইনে এটা হয়ে যাচ্ছে। কিন্তু তার আগের ক্যালকুলেশনটা দেখো, এই ক্যালকুলেশনটা যেটা কার্টেসিয়ানে করেছিলাম যথেষ্ট বড় হয়েছিল। রেজাল্টের কোনো ডিফারেন্স নেই, রেজাল্ট একই। স্যার লাস্টেরটা কি কোনো সূত্র? কোনটা বলো, লাস্টের কোন লাইনটা? ওই তো স্যার লাস্টে যে মেথডটা করলেন। লাস্টেরটা হচ্ছে এখানটায়, এই যে এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যদি তুমি না করে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এক্সপ্রেস করলে তো এই যে রেজাল্টটা এখানে পাওয়া যাচ্ছিল, এখানে এটা পাওয়া যাচ্ছিল। তুমি যদি স্ফেরিক্যাল পোলারে করো তাহলে এই রেজাল্টটা তুমি পেয়ে যাবে, এখান থেকে এই পর্যন্ত তুমি পাবে। অর্থাৎ ডাইভারজেন্সের তিনটে ফর্ম আছে, তিনটে ফর্ম নয়, যতগুলো কোঅর্ডিনেট সিস্টেম আছে ততগুলোই ফর্ম পাওয়া যাবে আলাদা আলাদা। কার্টেসিয়ানে একটা ফর্ম, কেউ যদি হাইপার জিওমেট্রিকে কোনো ফর্ম বার করে, কেউ যদি স্ফেরিক্যাল পোলারে বার করে, কেউ যদি সিলিন্ড্রিক্যাল পোলারে বার করে, বিভিন্ন ফর্মে এটা আসবে। যেটা আমরা ইন জেনারেল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে করব, সেখান থেকে যে কোনো ফর্মই আসা যায়। আমরা এইটা আপাতত এটার প্রমাণ এখানে পড়ছি না, রেজাল্টটাকে ব্যবহার করছি, এটা রেজাল্টটাকে ব্যবহার করছি। সুতরাং এই রেজাল্টটা তোমাদের মনে রাখতে হবে এখন। এবং এটা যদি মনে রাখো, অন্তত ফার্স্ট পার্টটাও যদি মনে রাখো, তাহলে আর এর যে অঙ্কগুলো সেগুলো খুব সহজেই করে ফেলা যাবে। এটা মনে রাখলে আমাদের এই কয় লাইনে অঙ্কটা শেষ হয়ে যাবে। নেক্সট প্রবলেম আমরা দেখি কি করা যায়। এখানে একটা প্রবলেম রয়েছে একই ধরনের, একই ধরনের প্রবলেম রয়েছে। প্রুভ গ্রেডিয়েন্ট অফ এফ আর, এটাকে কোনো একটা এফ আর, এফ প্রাইম আর, তারপরে আর ভেক্টর, এখানে বোল্ড রয়েছে আর ভেক্টর বাই আর ম্যাগনিটিউড। বলে রাখি এফ প্রাইম আর মানে ওরা কিন্তু এই জিনিসটা বোঝাচ্ছে, ডেল এফ ডেল আর, এইটা বোঝাচ্ছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বোঝাচ্ছে। এটা আমাদের প্রমাণ করতে হবে, দেখি কিভাবে করা যায়। স্টার্টিংটা লেফট সাইড থেকে করছি। গ্রেডিয়েন্ট অফ ফাংশন অফ আর, এটা স্কেলার কোয়ান্টিটি এটা। তাহলে
যেহেতু এখানে থিটা এবং ফাইয়ের কোনো রকম কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না, সুতরাং আমরা এখানে শুধু ফার্স্ট টার্মটাকে ইউজ করব, এই টার্মটাকে ইউজ করব, অন্যগুলো ইউজ করব না। তাহলে আর ভেক্টর মানে আর ইউনিট ভেক্টর ডেল এফ ডেল আর এইটুকু থাকবে, আর ভেক্টর ডেল এফ ডেল আর। এবার আর ইউনিট ভেক্টরটাকে আমরা যে কেউ এরকম ভাবে এক্সপ্রেস করতে পারি, এবং কেউ যদি বলে যে ডেল এফ ডেল আরটাকে ডিএফ ডিআর লিখবো, তাও লিখতে পারে। এখানে পার্শিয়াল ডেরিভেটিভ আর টোটাল ডেরিভেটিভ দুটো সমান। পার্শিয়াল ডেরিভেটিভও যাই হবে আর এর রেসপেক্টিভ টোটাল ডেরিভেটিভ ডি আর দিয়ে, মানে ডেল এফ ডিএফ ডিআর করলেও একই রেজাল্ট পাওয়া যাবে। তো এটাই বস্তুত ওখানে রয়েছে, রেজাল্টে রয়েছে, সুতরাং প্রমাণটা কমপ্লিট হয়ে গেল। এটাকে এফ প্রাইম বলছি, আর যেটা ফাংশন অফ আর ছিল এটাই রেজাল্ট। এটা যদি কার্টেশিয়ানে করতে চাও তাহলে অল্টারনেটিভলি করা যেতেই পারে। অল্টারনেটিভ কার্টেশিয়ানে তুমি করতে পারো। কি করতে হবে? গ্রেডিয়েন্ট অফ এফ আর ইকুয়াল টু আই ক্যাপ ডেল এফ ডেল এক্স, যেরকম ভাবে হয় আর কি, প্লাস জি ক্যাপ ডেল এফ ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল এফ ডেল জেড, এই করবে। এইবার এখানটায় দেখো তুমি এই এফটা যেহেতু আর এর ফাংশন, সুতরাং এফ কে আর দিয়ে ডেরিভেটিভ করো এবং আর কে এক্স দিয়ে ডেরিভেটিভ করো। এই জিনিসটা পরের যে কম্পোনেন্টস গুলো রয়েছে সেখানেও করতে হবে। তাহলে এফ কে আর দিয়ে ডেরিভেটিভ করো, আর কে ওয়াই দিয়ে ডেরিভেটিভ করো, এবং লাস্টের টার্মটা কে এফ কে আর দিয়ে ডেরিভেটিভ করো, আর কে জেড দিয়ে ডেরিভেটিভ করো। এইটা আর এইটা আর এইটা কমন নিয়ে নাও। এটা অ্যাকচুয়ালি এ প্রাইম, কিন্তু তাহলে এ প্রাইম কমন চলে যাচ্ছে। এ প্রাইম কমন চলে গেলে পড়ে থাকলো আই ক্যাপ ডেল আর ডেল এক্স জে ক্যাপ ডেল আর ডেল ওয়াই আর কি ক্যাপ ডেল আর ডেল জেড। এবার তুমি যে কোনো একটা ক্যালকুলেশন করে নাও, তাহলে অন্যগুলো আমি পারবো, অর্থাৎ ডেল আর ডেল এক্সটা বার করে নাও। এটা কমপ্লিট হয়ে গেছে, সুতরাং এটাকে ডেল আর ডেল এক্সটা আমি ক্যালকুলেশন করছি। ডেল আর ডেল এক্স ক্যালকুলেশন করলে কত হবে? ডেল আর ডেল এক্স আর মানে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার হাফ। তাহলে একটা হাফ আসবে এখানটায় ডেরিভেটিভ করার সময়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হাফ মাইনাস ওয়ান, হাফ মাইনাস ওয়ান, এবং ভেতরের এই পোর্শনটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, হুইচ ইজ ইকুয়াল টু 2x। কত পাওয়া গেল? এই 2 এর সঙ্গে এই 2 ক্যান্সেল আউট করলো, তাহলে উপরে একটা x পড়ে থাকলো আর নিচে পড়ে থাকলো রুট ওভার। দেখো এটা মাইনাস হাফ হচ্ছে, মাইনাস হাফ মানে কিন্তু নিচে চলে যাবে রুট ওভারটা। তাহলে নিচের এই ফাংশনটাকে যদি আর দিয়ে এক্সপ্রেস করি এক্স বাই আর হয়ে যাবে। তাহলে এই ফাংশনটা হচ্ছে এক্স বাই আর, এটা কত হবে? ওয়াই বাই আর, এটা কত হবে? জেড বাই আর। সেই জন্য বলছিলাম যদি একটা ফাংশন অন্তত ফার্স্টের টার্মটা বার করে নিতে পারি তাহলে পরের টার্মগুলো পাওয়া যাবে। এফ প্রাইম প্রথমটা কত হবে? আই এক্স বাই আর, যেটা ক্যালকুলেশন করেছি আমরা এইখানটায়, এটা নিয়ে গিয়ে এখানটায় বসিয়েছি। আর পরেরগুলো ক্যালকুলেশন করিনি, সিমিলারলি বুঝতে পারছি ওয়াই বাই আর হবে। লাস্ট টার্মটা কত হবে? কে ক্যাপের সঙ্গে জেড বাই আর। লাস্ট টার্ম
ইকুয়াল টু জেড বাই আর। এফ প্রাইম বলো তো কমন যাবে কি? 1 by r স্যার। তাহলে আর কমন নিলাম, ব্র্যাকেটের ভেতর কি পড়ে থাকলো? আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড ইকুয়াল টু কত? আর ভেক্টর। r ভেক্টর। দেখো আগের যে রেজাল্ট এটার সঙ্গে মিলে গেছে। তাহলে খুব সহজেই আমরা এখানে একই রকম ভাবে কার্টেশিয়ান কোঅর্ডিনেটেও প্রমাণ করতে পারবো অল্টারনেটিভলি। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা করবে, তবে এটা রিকমেন্ডেড যে যদি আর এর ফাংশন শুধুমাত্র দেওয়া থাকে, আর এর টার্মসে দেওয়া থাকে বা আর এর টার্মসে লেখা যায়, তাহলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ইউজ করলে অনেক সুবিধাজনক বা অনেক তাড়াতাড়ি করে তুমি অ্যান্সারটা বার করতে পারবে। নেক্সট প্রবলেম দেখো, এগুলো একই রকম ভাবে করা যেতে পারে। প্রত্যেকটা টার্ম তুমি ভাগ করে নেবে, অ্যাকচুয়ালি এটা আলাদা করে করবে, এই গ্রেডিয়েন্ট অফ এটা আলাদা করে করবে, আর গ্রেডিয়েন্ট অফ এটা আলাদা করে করবে, করে তিনটে তোমরা এই যে মাইনাস বা প্লাস সাইন যেগুলো দেওয়া আছে সেগুলো আলাদা করে তোমরা করতে পারবে। তাহলে এটা করবে, বা এটাও তোমরা করতে পারবে, এটাও খুব সহজে করতে পারবে। কিন্তু এখানে একটু অন্য ধরনের বিষয় রয়েছে, আমি এটা করে দিচ্ছি। বলেছে রেজাল্টটা দেওয়া আছে, গ্রেডিয়েন্ট অফ ইউ ইকুয়াল টু এটা দেওয়া আছে, ইউটাকে বার করো তুমি, ইউ ইকুয়াল টু কত হবে এটা বার করতে হবে, ইউ ইকুয়াল টু কত হবে, মানে কোন ফাংশনটার গ্রেডিয়েন্ট ইকুয়াল টু 2r⁴ আর হবে। দেওয়া আছে গ্রেডিয়েন্ট অফ ইউ ইকুয়াল টু 2 স্কেলার r⁴ আর ভেক্টর আর। ওরা বোল্ড করেছে মানে আমরা ভেক্টর দেব। বার করতে হবে কি ইউ কত, দেখা যাক কি করে করা যায়। প্রথমে আমরা এখানে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ইউজ করব। থিটা ফাইয়ের ব্যাপার এখানে নেই, সুতরাং গ্রেডিয়েন্ট অফ ইউ রেডিউস করে যাবে আর হ্যাট ডেল ইউ ডেল আর এটাতে। যেহেতু ইউটা শুধুমাত্র ফাংশন অফ আর, সেই জন্যই আমরা আর হ্যাট ডিউ ডিআর করতে পারি। পার্শিয়াল ডেরিভেটিভ আর টোটাল ডেরিভেটিভ সমান কখন হবে? শুধুমাত্র একটা ভেরিয়েবলেরই যদি ফাংশন হয় তাহলেই একমাত্র লেখা যাবে এটা, আর এরই ফাংশন এটা, অন্য কোনো ভ্যারিয়েবল এখানে নেই, সেই জন্য টোটাল ডেরিভেটিভ পার্শিয়াল ডেরিভেটিভ সমান। ফর এক্সাম্পল আমি এখানে এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি, ধরো অন্য কোনো একটা এক্সাম্পল দেখে দিচ্ছি। এফ ধরো একটা ফাংশন ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস এ কনস্ট্যান্ট কে। তাহলে এখানে তুমি ডেল এফ ডেল এক্স করো আর ডিএফ ডিএক্স করো। ডিএফ ডিএক্স করলে কি পাবে? 6x পাবে। আর ডেল এফ ডেল এক্স করলে কি পাবে? এখানে 6xই পাবে। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ আর টোটাল ডেরিভেটিভ সমান হলো, এগুলো একই হয়ে গেল। কিন্তু যদি এরকম হতো, এই ফাংশনটা যদি এরকম হতো, এফ ইকুয়াল টু ধরো হলো এফ ইকুয়াল টু এখানে হচ্ছে 3x² y, এইটাকে তুমি করে দেখো। ধরো অন্য ফাংশন নিয়ে এটা ধরো এটা পি একটা ফাংশন, তাহলে
ডেল পি ডেল এক্স কত হবে? ডেল পি ডেল এক্স হবে 6xy, আর ডিপি ডিএক্স কত হবে? ডিপি ডিএক্স কত হবে? 6x² প্লাস ইউভি মেথডের ডেরিভেটিভ করতে হবে, কিন্তু মাথায় রাখলে এইটা প্রথমে ডেরিভেটিভ করা হয়ে গেছে, এবার এই টার্মটাকে 6xy হবে না স্যার? dpdx স্কয়ারটা ঠিক বলেছো, 6xy হবে, তারপরে একটা এক্সট্রা টার্ম হবে, সেটা হচ্ছে 3x²টাকে তুমি আইডেন্টিক্যাল রাখবে এবং হবে dy dx। তাহলে উপরের এই পার্শিয়াল ডেরিভেটিভটা আর নিচের এই টোটাল ডেরিভেটিভটা কি সমান হলো? মোটেও না, কারণ পিটা একটা ভেরিয়েবল নয়, আর একটা ভেরিয়েবলের ফাংশন, ওয়াই এর ফাংশন। সেক্ষেত্রে পার্শিয়াল ডেরিভেটিভ ইজ নট ইকুয়াল টু টোটাল ডেরিভেটিভ, এই দুটো ডেরিভেটিভ আলাদা। কিন্তু প্রথম যে এক্সাম্পলটা নিয়েছিলাম শুধুমাত্র এক্স এর ফাংশন, সেক্ষেত্রে ওই এক্স এর রেসপেক্টে পার্শিয়াল আর টোটাল ডেরিভেটিভ একই ছিল, সেজন্য আমি এরকম ভাবে লিখতে চেষ্টা করলাম। যাই হোক, এটা অন্য জিনিস, এটাকে একটা এরকম ক্রস দিয়ে রেখে দিচ্ছি। আবার শুরু করি এখান থেকে। পার্শিয়াল ডেরিভেটিভ কেন টোটাল ডেরিভেটিভের সঙ্গে সমান হলো সেটা লিখেছি, এবং এটার রেজাল্টটা দেওয়া আছে। কত রেজাল্ট? এখানে দেওয়া আছে 2r⁴। এই আরটাকে আমরা একটা কাজ করি, r ইকুয়াল টু r আর ভেক্টর এরকম ভাবে লিখে নিই, তাহলে আমরা আর ইউনিট ভেক্টরকে আলাদা করে বসাতে পারবো। আলটিমেটলি এটা 2r⁵ হয়ে গেল, মানে 4 ছিল 5 হয়ে গেল, আর একটা ইউনিট ভেক্টর বসিয়ে দিলাম। কম্পেয়ার করো, কম্পেয়ার করলে এটা হবে, কারণ এই যে আর ইউনিট ভেক্টর ক্যান্সেল করে যাবে, সেখান থেকে ইন্টিগ্রেশন করে ইউটাকে বার করা যাবে। তাহলে এখন কম্পেয়ারিং বোথ সাইডস উই গেট du dr ইকুয়াল টু 2r⁵, du dr ইকুয়াল টু 2r⁵, du ইকুয়াল টু কত হবে? 2r⁵ dr। ইন্টিগ্রেশন করে দাও, যেটা পাওয়া যাবে u ইকুয়াল টু 2r⁶/6 plus a constant which is called the integration constant. Simplify করো, r⁵/3 plus a constant, এটাই হচ্ছে রেজাল্ট, এটা অ্যান্সার। এরকম ভাবে অ্যান্সারটাকে বার করতে হবে। নেক্সট হচ্ছে, দেখো এই রেজাল্টটাও বার করতে পারবো, কিন্তু শুধুমাত্র এখানে একটা কন্ডিশন ইউজ করা হয়েছে, যার ফলে কনস্ট্যান্টটা বার হয়ে গেছে। এখানে কনস্ট্যান্টটা 1/3 হয়ে গেছে। এটা একই রকম, এটা ট্রাই করবে। এইটা দেখো 50 খুব ইজি, তার কারণে এইখানে r² ব্যবহার করতে পারবো, মানে এইটা ব্র্যাকেটে এটা r² হবে, আর এক্সপোনেনশিয়াল এটা e⁻r হবে, কারণ r ইজ ইকুইভ্যালেন্ট টু কত হচ্ছে? √(x² + y² + z²। তাহলে ফাংশনটা কি হয়ে গেল? psi ইকুয়াল টু r² e⁻r। এইটাকে, এই ফাংশনটাকে গ্রেডিয়েন্ট নিতে হবে। তো এটাকে গ্রেডিয়েন্ট নিলে, এটা শুধুমাত্র যেহেতু আর এর ফাংশন, তুমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে খুব সহজেই করে ফেলতে পারবে, ভেরি ইজিলি করে ফেলতে পারবে। জাস্ট এটাকে এরকম ভাবে লিখতে হবে, তাহলে হয়ে যাবে।
আচ্ছা, যদি 51 পারো তো ভালো কথা, না পারলেও আমি করে দেবো, এটা ট্রাই করবে। এটা ট্রাই করবে, এটা ট্রাই করবে। এক্সাম্পলগুলো দেখলে বা ওয়ার্কআউট প্রবলেমগুলো দেখলে তোমরা অনেকটাই আইডিয়া পাবে, ওখান থেকে আইডিয়া নিয়ে এই প্রবলেমগুলো সলভ করতে পারবে। ডিরেকশনাল ডেরিভেটিভ এটা করবে, এই দুটো করবে, এটা দরকার নেই। আপাতত আমি ওই গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স এই পর্যন্ত তোমাদের করতে বলছি, এক্সাম্পলগুলো ফলো করবে করে। এই পর্যন্ত আজকে আমি কনক্লুড করতে চাইছি। আর তোমাদের আজকে যেগুলো পড়ালাম তার মধ্যে যে যে জায়গায় তোমরা বুঝতে পারোনি সেগুলো জিজ্ঞেস করো, আমি বলে দিচ্ছি। স্যার বলো। বলছি ওই অল্টারনেটিভ মেথডে যখন করলাম, হুম, ন্যাবলার ওই যে নিচের দিকে লিখেছিলাম আর তারপর থেটা ফাই, এগুলো মানে এগুলোকে কি বলে? কোনটা বলো? ওই যেটা ওই যে অল্টারনেটিভ একটা মেথড করলাম না হুম প্রথম দিকে, হুম হ্যাঁ এই যে, হ্যাঁ তার এই নিচের দিকে, হ্যাঁ হ্যাঁ এখানে হুম এই যে R1 থেটা, মানে আর থেটা আর ফাই, এগুলোকে কি বলে? তাই এটা বলছি। এগুলোকে হচ্ছে ইউনিট ভেক্টর বলে, যে ইউনিট ভেক্টর গুলো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে আসে। যেরকম কার্টেসিয়ান কোঅর্ডিনেটে 3D তে এক্স সরি আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ আসছে, এখানে ভ্যারিয়েবল তিনটে হচ্ছে এক্স ওয়াই জেড এর জায়গায় আর থিটা ফাই, আর তিনটে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরস হচ্ছে আর ক্যাপ থিটা ক্যাপ আর ফাই ক্যাপ। সিস্টেমটা জাস্ট আলাদা এখানে। কার্টেসিয়ানটা ওয়ান টাইপ অফ কোঅর্ডিনেটস, তো এটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস। যদি সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট নিতাম তাহলে রো ক্যাপ ফাই ক্যাপ আর জেড ক্যাপ আসতো। স্যার, বলো। এই মেথডটা যখন করব তখন প্রথমে কি কিছু লিখতে হবে যে এটা কি, মানে কোন ফর্মুলাস দিয়ে করছি? এই পুরো ফর্মুলাটা লিখে দিতে পারো আর পরের টার্মগুলোকে জিরো করতে পারো। এটা না করে ফর্মুলাটা যদি পুরোটা না মনে থাকে তাহলে তোমাকে কি লিখতে হবে, বলতে হবে because of f is a function of only r, f is a function of only r, then gradient of f reduces to, এটা reduces to, এটা পরেগুলো লিখলে না, তাহলে এগুলো লিখলে না, আর যদি মনে থাকে লিখে দেবে, কিছু লেখার দরকার নেই। ওকে স্যার। অথবা as f is a function of r only, gradient of f is reduces to, ব্যাস reduces to, এই যেটা যে রিলেশনটা আছে সেটা লিখে দিলে, ঠিক আছে? এটা লিখে দিলে এখানে লিখে দেবো as if r is a function of কত r only, তাই না? r only,
then gradient of f reduces to কি হবে r cap del f del r। তাহলে হয়ে গেল। তাহলে এই পুরো রিলেশনটা লেখার দরকার নেই। আর যদি ওগুলো লিখতে না চাও তাহলে পুরো রিলেশনটা লেখো, লিখে পরে এগুলো জিরো করে দাও, এগুলোকে জিরো করে দাও, এটা করলেও হবে, যেটা ইজি মনে হচ্ছে। বুঝে গেল? হ্যাঁ স্যার। আর কোনো সমস্যা বলো? তাহলে আমরা যে এক্সাম্পলগুলো করলাম সেগুলো এই স্পাইজেলের বই থেকে, আর অন্যান্য বইও রয়েছে ম্যাথমেটিক্যাল ফিজিক্সের, বা ওয়েব লিঙ্ক আছে, দেখে নিতে পারো। স্যার বলো। আপনি ওই যে প্রমাণগুলো বাড়িতে প্রুভ করতে বললেন, ওইটা আরেকবার দেখাবেন? ওইটা পুরোটা লিখতে পারিনি, দুটো লিখতে পারি। স্যার এইগুলো না স্যার। কোনগুলো? স্যার আপনি এই যে ফার্স্টের দিকে প্রমাণ করতে বলেন, ওই ডেল্টা ডট ডেল ক্রস এফ ইকুয়াল টু 0, ডেল ডট ডেল এফ ইকুয়াল টু 0। স্যার আমি স্ক্রিনশট নিয়েছি, পাঠিয়ে দেব? পাঠিয়ে দাও। এখানে দেওয়া আছে, আমি আগের দিনই বলে দিয়েছিলাম তোমাদের। এই যে এগুলো, ঠিক আছে, এখানে দেওয়া আছে, আমি আগের দিনও বলে দিয়েছিলাম ডিটেলসে, এগুলো আজকে আবার রিপিট করলাম। এখানে দেওয়া আছে, প্রত্যেকটা দেওয়া আছে, ওখানে যেগুলো ছিল এখানে দেওয়া আছে। দেখ গ্রুপে পাঠিয়েছি, এগুলো কিনা দেখ। তাহলে ভাগ লিখে থাকছে, কালার গুলো করবো। হ্যাঁ, থ্যাংক ইউ প্রিয়ার। তোমাদের আজকে একটা স্পেশাল ডেতে তোমরা ক্লাস করলে, এই জন্য তোমাদের স্পেশালি আমি ধন্যবাদ দিচ্ছি।